সুপ্রিয় দর্শক প্রত্যেককে স্বাগত আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন সংবাদ পর্যালোচনা ও বিশ্লেষণ ধর্মীয় অনুষ্ঠান নিউজ অ্যান্ড ভিউজে। সঙ্গে আছি জিয়াউল হক সবুজ। আলোচনার জন্য স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন বিজ্ঞ দুই আলোচক। আমার বাম পাশে রয়েছেন অধ্যাপক ডক্টর সিদ্দিকুর রহমান খান, ডিন কলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং সর্ববামে রয়েছেন জনাব রাজিকুজ্জামান রতন, সহ সাধারণ সম্পাদক বাসদ। আপনার দুজনকে আলোচনায় স্বাগত জানাচ্ছি। দর্শক, আমরা আলোচনা শুরু করব, তবে তার আগে আমরা বার্তা কক্ষের আপডেট জানবো। আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন বাংলা ভিশনের সিনিয়র নিউজ এডিটর সালমা ইয়াসমিন। আপা, আপনার কাছ থেকে জানবো আজকের দিনের উল্লেখযোগ্য কি সংবাদ রয়েছে আপনার হাতে। ধন্যবাদ জিয়াউল হক সবুজ। সংবাদের শুরুতেই থাকছে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও ছাত্রদল নেতা সাম্য হত্যার বিচারের দাবিতে বিশ্ববিদ্যালয়ের উত্তাল রয়েছে। রবিবারও শাহবাগ থানা ঘেরাও করেছে শিক্ষার্থীরা। এবার 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন শিক্ষকদের সাদা দল। এদিকে প্রকৃত অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। উপাচার্যের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধি দল স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দেখা করেছেন। সাম্য হত্যার দ্রুত বিচারে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপদেষ্টা। শেখ হাসিনার অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু করেছে দুদক। 15 বছর পর বার্জ মাউন্টেড বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে অনিয়মের অভিযোগে দুর্নীতি মামলা সচলের উদ্যোগ নেওয়া হচ্ছে। সাবেক প্রধানমন্ত্রী বিভিন্ন সময় তার অনেক সম্পদের তথ্য গোপন করেছেন, এমন অভিযোগ করেছেন দুদক চেয়ারম্যান। বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব মুখলিসুর রহমান, দুদকের সাবেক চেয়ারম্যান হাসান মাসুদ চৌধুরী ও 2 কমিশনারের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে হয়রানির উদ্দেশ্যে এই মামলা দায়ের করা হয়। ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি মেয়রের দায়িত্ব বুঝিয়ে নেওয়ার দাবিতে সোমবার ব্লকেট কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এ বিষয়ে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ চেয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বাসিন্দারা। এদিকে আদালতের আদেশের পরও ইশরাক হোসেনকে মেয়র পদে বসাতে সমস্যা কোথায়, এমন প্রশ্ন করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। মুজিব বায়োপিকে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করা নুসরাত ফারিয়াকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। রবিবার সকালে থাইল্যান্ড যাওয়ার সময় বিমানবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট থেকে এই অভিনেত্রীকে গ্রেপ্তার করা হয়। সবুজ, এই খবরগুলো গুরুত্ব পেয়েছে দিনের সংবাদে। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম বাংলা ভিশনের সিনিয়র নিউজ এডিটর সালমা ইয়াসমিনের সঙ্গে। আমরা আলোচনা শুরুটা করতে চাই অধ্যাপক ডক্টর সিদ্দিকুর রহমান খানকে দিয়ে, যে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সাম্য হত্যার বিচারের দাবিতে শাহবাগ ঘেরাও করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। আলটিমেটাম দিয়েছে শিক্ষকদের সংগঠন সাদা দল। 48 ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছে, যেখানে যমুনা অভিমুখে পদযাত্রার হুমকিও দিয়েছে একটি সংগঠন ছাত্রদল। আসলে সব মিলিয়ে ঘটনাটা কিভাবে, কোন দিকে যাচ্ছে? সরকার কি আসলে এই তদন্ত বা বিচারের দিকে গুরুত্ব দিচ্ছে? ধন্যবাদ সবুজ আপনাকে, এবং আমার সাথে রতন ভাই আছেন এবং দর্শক যারা আছেন সবাইকে শুভেচ্ছা। আসলে গত 13 তারিখ দিবাগত রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী এবং এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য প্রকাশনা সম্পাদক এস.এম. শাহরিয়ার আলম সাম্য, তিনি দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত হন এবং হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। একজন শিক্ষক হিসাবে, অভিভাবক হিসাবে এই ঘটনাটি আমাদের জন্য অত্যন্ত মর্মদায়ক, অত্যন্ত বেদনাবিদুর ঘটনা, এবং গোটা ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার এই ঘটনায় শোকাহত। এই ঘটনাটি সংঘটিত হওয়ার পর স্বাভাবিকভাবেই যারা সাম্যের সহযোদ্ধা আছে তার সংগঠনের পক্ষ থেকে এবং এমনকি সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকেও তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়েছে। সাম্যের যারা সহপাঠী ছিলেন আইইআরের, তারা নানা কর্মসূচি পালন করছে, ছাত্রদলও তারা নানা কর্মসূচি ইতিমধ্যেই পালন করেছে, এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও এই ঘটনাটি সংঘটিত হওয়ার পর এটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই ঘটনাটি একটা সুরাহা করার জন্য এবং সাম্যের যে হত্যাকাণ্ডের সাথে জড়িত যারা আছে সেই অপরাধীদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সরকারের সংশ্লিষ্ট যে সমস্ত দপ্তরগুলো আছে সেগুলোর সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হয়েছে। এবং একই সাথে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবেই একটা তদন্ত কমিটি গঠন করেছে, এবং ঘটনাক্রমে এই তদন্ত কমিটির আমি প্রধান হিসেবে দায়িত্ব পালন করছি। এবং আমরা যেদিন এই তদন্ত কমিটিটি গঠন করা হয়েছে সেদিনই আমরা এর প্রথম বৈঠক করি, এবং
এই বিষয়ে যেন আমরা আইনি সহায়তা পেতে পারি, সেই জন্য একজন সুপ্রিম কোর্টের ব্যারিস্টারকেও আমরা উপাচার্যের পরামর্শক্রমে আমরা সেখানে অন্তর্ভুক্ত করা হয় কমিটিতে। এবং এই কমিটি আমরা সরেজমিনে ওই যেখানে ঘটনাস্থল সেটা পরিদর্শন করেছি। এবং আজকেও আমাদের এখানে সভা ছিল এবং সেখানে সাম্যের সাথে আপনি জানেন যে আরও দুজন তার সহপাঠী ছিল, তাদের বক্তব্য কমিটি থেকে গ্রহণ করা হয়েছে, একজন সহকারী প্রক্টরের বক্তব্য গ্রহণ করা হয়েছে। অর্থাৎ আমরাও এটাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই ঘটনাটির আমাদের সীমাবদ্ধতার মধ্য দিয়ে যতটুকু উন্মোচন করা যায় সেই চেষ্টাটা আমরা করছি। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানে গত পরশু ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে ঢাকার যে আমাদের ডিএমপি কমিশনার এবং পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বৈঠক হয়েছিল, সেখানে আমাকেও আহ্বান জানানো হয়েছিল, আমি সেই মিটিংয়ে ছিলাম। এবং সেখানে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যে ইতিমধ্যেই যে 3 জনকে মানে গ্রেপ্তার করা হয়েছে, ঘটনাস্থলে সাম্যের যারা বন্ধুরা যারা ছিল তারা ওদের মধ্যে 2 জনকে তারা শনাক্ত করেছে যে ঘটনাস্থলে তারা ছিল, তৃতীয় ব্যক্তিকে তাদেরকে দেখানো যায়নি এবং তাদেরকে প্রথম দিনে রিমান্ডে দাবি করা হয়েছিল, কিন্তু সেই রিমান্ডটি সেদিন মঞ্জুর করা হয়নি কেননা তারা ইনজোর্ড ছিল। তো গতকাল তাদের রিমান্ড মঞ্জুর হয়েছে, গত পরশু আজকে মানে গতকাল তাদেরকে রিমান্ডে আনা হয়েছে, 6 দিনের রিমান্ডে। এবং পুলিশের পক্ষ থেকে আমাদেরকে এটি আশ্বস্ত করা হয়েছে যে এটি তারা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এটি মানে তদন্ত করছেন। আরেকটি বিষয় হচ্ছে যে আজকে মানে গতকাল উপাচার্য মহোদয় দেখা করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে, আইইআর এর ডাইরেক্টর এবং সাম্যের সহপাঠী যিনি ওইখানে ঘটনাস্থলে ছিলেন একজন এবং অন্য কয়েকজন শিক্ষার্থী সহ। তো সেখানে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে এই মামলাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এটা ডিবিতে হস্তান্তর করা হচ্ছে এবং ইতিমধ্যেই আমরা দেখেছি যে এটি ডিবিতে হস্তান্তর করা হয়েছে। এবং স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে আসামিদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করে তাদেরকে দ্রুত বিচার এর আওতায় এনে একটা মানে তাদের শাস্তি নিশ্চিত করার ব্যবস্থা। আমরা প্রাথমিকভাবে কি কোনো কিছু ধারণা পাওয়া গেছে ওই হত্যার কারণ কি বা কেন আসলে ঘটনা ঘটে থাকতে পারে? আমরাও কিছু ঘটনা তো তার যারা প্রত্যক্ষদর্শী ছিল তাদের কাছ থেকে পেয়েছি, কিন্তু আমরা এই মুহূর্তে এইগুলো এত ডিসক্লোজ করতে চাই না। আমরা চাই যে এই হত্যার ঘটনাটি উদ্ঘাটিত হোক এবং পুলিশ আরও অনেক বেশি তাদের হাতে মেশিনারিজ আছে, সেখানে তারা এটা করবেন। এবং একজন শিক্ষক হিসাবে আমি পুলিশের কাছেও দাবি করব বা আইন শৃঙ্খলা রক্ষাকারীর কাছে দাবি করব যে এই বিষয়টিকে কোনো রকমের মানে কম গুরুত্ব দেওয়ার কোনো অবকাশ নেই। আমাদের বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী শিক্ষার্থী আমাদের বিশ্ববিদ্যালয়ের পাশেই সোহরাওয়ার্দী উদ্যানে সে রাতে সেখানে খাবার খেতে গিয়েছিল, সেখানে গিয়ে যে নির্মম হত্যাকাণ্ডের শিকার সে হয়েছে সেটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এবং এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে না, শুধু সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির যে একটা অবনতি হয়েছে সেটারও প্রমাণ করে। পাশেই আমাদের সোহরাওয়ার্দী উদ্যান আছে, এই সোহরাওয়ার্দী উদ্যান নিয়ে আমাদের অনেক আপত্তি। একটা মানে ঢাকা শহরের ফুসফুস একটা উদ্যানকে কিভাবে নষ্ট করা হয়েছে এটা আমরা সকলেই জানি। এবং এই উদ্যানটা এখন একটি অপরাধীদের, অসামাজিক কর্মকাণ্ড যারা আছে, মাদক সেবীদের একটা আখড়ায় পরিণত হয়েছে। এবং প্রতিনিয়ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে এখানে মাদক চোরাচালানি এবং অন্যান্যদের সাথে ছোটোখাটো বিরোধ, এবং সেখানে অনেক মানুষ এখানে এই সোহরাওয়ার্দী উদ্যানে যারা একটু সামান্য শ্বাস নেওয়ার জন্য যেতেন আগে বা এখনও যান, তাদের কিন্তু নাজেহাল হতে হয়। পুলিশের কাছে এগুলো বারবার আবেদন করলেও তাদের এক ধরনের আশ্রয় প্রশ্রয় পুলিশের পক্ষ থেকে পেয়ে এই ধরনের ঘটনা ঘটেছে। তো আমরা যেটি বলছি যে ছাত্রদলের পক্ষ থেকে আজকে যে কর্মসূচি পালন করা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের যে বাংলাদেশি জাতীয়তাবাদী বিশ্বাসী শিক্ষকদের যে সংগঠন সাদা দল, তাদের পক্ষ থেকেও একটা কর্মসূচি পালন করা হয়েছে এবং আগামী 48 ঘন্টার মধ্যে আমরা এটার একটা মানে দৃশ্যমান অগ্রগতি দেখতে চাই। যেহেতু আমরা মনে করছি এবং এটা আমরা জানতে পেরেছি যে যারা গ্রেপ্তার হয়েছে ইতিমধ্যেই সাম্যের সাথে যারা সেখানে উপস্থিত ছিলেন তারা তাদেরকে শনাক্ত করেছেন যে ঘটনাস্থলে তারা ছিলেন। আমরা বিশ্বাস করতে চাই, আমরা এটা দেখতে চাই যে তাদের ইন্টারোগেশনের মাধ্যমে যে একেবারে প্রকৃত কিলার, হ্যাঁ যে কিলার, ওই যারা এখানে ছিলেন তারা কিন্তু এক ধরনের বর্ণনা দিয়েছে কোন রকমের ছেলেটা, তার পরনে কী ছিল, সে দেখতে কেমন, এটা কিন্তু বর্ণনা দিয়েছে যে সাম্যকে স্টেপটা করেছিল। তো আমরা মনে করি যে পুলিশের অনেক এখন আমাদের মডার্ন মেকানিজম তাদের হাতে আছে। আমরা এটা আশা করব যে এটি খুব দ্রুত সময়ের মধ্য দিয়ে এটি ইয়া করবে। আর পুলিশ আমাদেরকে এটিও বলেছেন যে তারা যেটা বলে একটা স্যাটিসফ্যাক্টরি প্রগ্রেস আছে। তো আমরা এটার মধ্যেও আস্থা রাখতে চাই, আমরা আমাদের জায়গা থেকে কাজ করতে চাই। আমাদের শিক্ষার্থীর হত্যাকাণ্ডের বিচারের জন্য আমরা শিক্ষকরা
আমাদের যতটুকু করা দরকার সেটুকু করব। প্রশাসনের উপর, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং সরকারের উপর আমাদের চাপ অব্যাহত রাখার জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও কিন্তু এটা করছে, এবং সাম্যের মতো ঘটনার যেন আর পুনরাবৃত্তি না হয় ইতিমধ্যেই কতগুলো ব্যবস্থা নেওয়া হয়েছে আমাদের সোহরাওয়ার্দী উদ্যান কেন্দ্রিক। একটু পরে আসবো আমরা। জনাব রতনের কাছে জানতে চাইবো যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বা ছাত্রদল নেতা এই যে সাম্যর যে হত্যাকারী, যেই আন্দোলন চলছে শিক্ষক কিংবা শিক্ষার্থী কিংবা ছাত্র দলে, তারা বলছে তদন্তে অগ্রগতি নেই, যদিও স্যার বলছেন যে একটি অগ্রগতি হয়েছে এবং তারা সুনির্দিষ্ট কিছু পয়েন্টও পেয়েছেন। আইন শৃঙ্খলা বাহিনীও সেই কাজটি করছে। আপনার কি মনে হয়েছে যে আসলে এই ঘটনাটা নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন কিংবা সরকার কোনো ধরনের গড়িমসি করছে? ধন্যবাদ। এই ধরনের হত্যা ঘটনা যখন ঘটে তখন সহপাঠীরা খুব দ্রুত বিচার চান, যেহেতু এর সঙ্গে যুক্ত থাকে আবেগ, ফলে পদ্ধতির চাইতেও আবেগের তীব্রতাটা বেশি থাকে এবং তারা কত দ্রুত এর একটা ফয়সলা পেতে পারেন সেই কথাটাই বলতে থাকেন। বিশ্ববিদ্যালয় একটা মানে তরুণদের জায়গা, একটা যুবকদের জায়গা, সেখানে গতি আছে, চিন্তার গতি আছে, শরীরের গতি আছে, এবং কোনো কিছুতেই ঢিলামি তারা খুব বেশি পছন্দ করেন না। ফলে এটা একটা স্বাভাবিক বিষয় যে তারা চাইবেন তাদের বন্ধুর হত্যার একটা বিচার হোক, কিন্তু তাদের এই চাওয়াটাকে অনেক সময় সন্দেহের বেড়াজালে আটকে ফেলে অতীতের কিছু ঘটনা। কারণ এই বিশ্ববিদ্যালয়ে তো পিটিএ ছাত্র একদম মানসিক ভারসাম্যহীন একজনের হত্যার ঘটনা ঘটেছে, কিংবা এই বিশ্ববিদ্যালয়ের মধ্যে বিরুদ্ধ মত প্রকাশ করার কারণে গত 15 বছর নানা ধরনের মারপিট মারধরের ঘটনা ঘটেছে। এমনকি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পারভেজ হত্যা, তারও সুনির্দিষ্ট অগ্রগতি নেই। আর সবচেয়ে বড় কথা যে ঢাকা বিশ্ববিদ্যালয়, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ে মেলানো যাবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুধু কতজন ছাত্র সেখান থেকে পিএইচডি নিয়েছেন তার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের কাছে পরিচিত নয়। ঢাকা বিশ্ববিদ্যালয় পরিচিত হচ্ছে বাংলাদেশের যে কোনো গণতান্ত্রিক আন্দোলনে, যে কোনো দুঃসময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবার, সেটা ছাত্র, শিক্ষক, এমনকি কর্মচারীরা, তারা জনগণের দাবি নিয়ে সামনে এসে দাঁড়িয়েছেন। এমনকি সর্বশেষ যে 24-এর অভ্যুত্থান, সেই অভ্যুত্থানেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ভূমিকা, এটা কিন্তু গোটা জাতির সামনে একটা আশা এবং ভরসার জায়গা ছিল। সাম্য কিন্তু এই আন্দোলনে একেবারে সম্মুখ সারিতে ছিল। তারপরে ধরুন ঢাকা বিশ্ববিদ্যালয় মানে কি, যে এর অনেকে বলে যেটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার জায়গা। শিক্ষা তো দুই ধরনের হয়, একটা ক্লাসরুমে হয়, আর একটা লোক তার শিক্ষা প্রতিষ্ঠানের পরিমণ্ডলে হয়। এই জন্য অনেক সময় বলা হয় যে ক্লাসরুমে যা শেখে তার চেয়ে অনেক বেশি শেখে করিডোরে। ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল হয়, স্লোগান হয়, বটতলায় সমাবেশ হয়, রাজু ভাস্কর্যের সামনে সমাবেশ হয়, বিকালবেলা টিএসসিতে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, সেখানে বিশ্ববিদ্যালয়ের ছাত্রের বাইরেও প্রচুর মানুষ আসেন এবং তাদের পদচারণায় বিশ্ববিদ্যালয়টা গমগম করতে থাকে। এই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মানে নিয়ন্ত্রণেই আছে কিন্তু আমাদের কেন্দ্রীয় শহীদ মিনার। এবং এই বিশ্ববিদ্যালয় একটু সামনে গেলে এখন যেটা আমরা যদি বলি আন্দোলন সংগ্রামের একটা কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে শাহবাগ। ফলে সব মিলে বিশ্ববিদ্যালয় কিন্তু শুধু একাডেমিক জায়গা নয়, বিশ্ববিদ্যালয় একটা সোশিও কালচারাল পলিটিক্যাল একটা জায়গাও হয়ে দাঁড়িয়েছে। সেই জায়গায় নিরাপত্তাটা খুব গুরুত্বপূর্ণ। সেই জায়গায় এমন কিছু ঘটনা যদি ঘটে যা সাধারণ মানুষকে আতঙ্কিত করে অথবা ছাত্রদেরকে বিক্ষুব্ধ করে, সেই ক্ষেত্রে খুব প্রম্পট অ্যাকশনটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা ওই জায়গাটায় মনে করি যে প্রম্পট অ্যাকশনের ক্ষেত্রে একটা ঘাটতি আছে। 2 নম্বর বিষয় হলো যে বিশ্ববিদ্যালয়ে বহিরাগত আসবেন, বহিরাগতরা তো ক্লাস করতে যাবেন না, বহিরাগতরা হলেও থাকতে যাবেন না। কিন্তু বিশ্ববিদ্যালয়ের মতো কিংবা বিশ্ববিদ্যালয়ের পাশে যে সোহরাওয়ার্দী উদ্যান কিংবা তার রাস্তার ওপারে গেলেই রমনা উদ্যান, রমনা পার্ক, ঢাকা শহরের এইটুকু এক চিলতে জায়গা। একটু খেয়াল করে দেখুন, এই প্রচণ্ড গরমের মধ্যে আপনি যদি আসেন তাহলে দেখবেন রমনা পার্ক এলাকায় আসলে মনে হয় একটু ঠান্ডা, সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় একটু ঠান্ডা, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাটা মনে হয় যে একটু শীতল হাওয়া। তার কারণ প্রচুর গাছ আছে এখানে। শুধু প্রাণবন্ত তরুণ যুবকদের জায়গা আছে তা নয়, এখানে একটা প্রকৃতি আছে। সব মিলিয়ে এখানে সাধারণ মানুষের সঙ্গে, এমনকি সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের বহির্ভূতদের যারা আছেন তাদেরও একটা মিলন ক্ষেত্র হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। সে ফলে সেই জায়গায় একটা নিরাপত্তার জায়গা যেমন থাকা দরকার, একটা সংস্কৃতির বন্ধন থাকা দরকার এবং সাংস্কৃতিক চর্চাটাও থাকা দরকার। আমরা সাম্যের হত্যা বা মৃত্যুকে কেন্দ্র করে শুধুমাত্র বিচার চাইছি তা না,
একটা পরিস্থিতির উন্নতি পেতে দেখতে চাই। ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা শহরের যে কোনো মানুষের জন্য বুক ভরে নিঃশ্বাস নিতে পারে। সে তার মেয়েকে সাথে নিয়ে এসে বলতে পারে, মা দেখ এই হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। তার সন্তানকে নিয়ে এসে ছেলেকে বলতে পারে, বাবা দেখো এই হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা কিছু কিছু মবের মতো ঘটনা দেখেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছু উচ্ছৃঙ্খল তৎপরতাও আমরা দেখেছি, যেটা সাধারণ মানুষকেও কিন্তু আতঙ্কিত করে তুলেছে। যে আমাদের প্রিয় প্রতিষ্ঠান, আমাদের ছেলেমেয়েরা পড়ে, যেখান থেকে একাডেমিক শিক্ষার পাশাপাশি রাজনৈতিক শিক্ষা পায়, যেখান থেকে দেশ গড়ে তোলার শিক্ষা পায়, যেখান থেকে মানুষের প্রতি দায়িত্ববোধের শিক্ষা পায়। এবং সর্বশেষ দেখুন ৫ই আগস্ট যে অভ্যুত্থান হলো, তারপরেই কিন্তু আমাদের বাংলাদেশে একটা, বিশেষ করে ফেনী অঞ্চলে একটা ভয়াবহ বন্যা এলো ডুম্বুর বাঁধ খুলে দেওয়ার পরে। সেই সময় গোটা ঢাকা শহরের মানুষ একদম উদার হস্তে তাদের ত্রাণের টাকা বলেন, জিনিসপত্র নিয়ে কোথায় এসেছিল? এসেছিল টিএসসিতে। আবার আমরা যখন ছাত্র আন্দোলন করেছি তখন ৮৮-তে একটা বড় বন্যা হয়েছিল, ঢাকা শহরের প্রায় ২/৩ জায়গায় ডুবে গিয়েছিল। তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ছিল একটা বন্যা ত্রাণ তৎপরতার একটা কেন্দ্র। শত শত ছেলেমেয়েরা সেখানে দিন রাত রুটি বানিয়েছে, মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছে। একটা রুটি হয়তো খুব বড় কিছু না, কিন্তু যে মানুষের বাড়িতে চুলা জ্বলেনি, তার বাড়িতে যখন ছাত্ররা গিয়ে দুটো রুটি দিয়ে আসছে, তখন মানুষ মনে করছে এই ছাত্ররা তো আমাদের ছাত্র। ফলে ঢাকা বিশ্ববিদ্যালয় অনেক ধরনের কর্মকাণ্ডের জায়গা, কিন্তু আমরা মাঝে মাঝে দেখি ঢাকা বিশ্ববিদ্যালয়কে সংকুচিত করে ফেলার চেষ্টা করা হয়। এবং এইটা এই সাম্যের ঘটনা, মৃত্যুর ঘটনার মধ্য দিয়ে আতঙ্কের পরিবেশ কিন্তু কখনো কখনো এরকম পরিস্থিতি তৈরি করে। আমরা এই কারণেই চাইবো যে যেই ক্যাম্পাস আসলে প্রাণের ক্যাম্পাস, যেই ক্যাম্পাসে আসলে ছাত্ররা প্রাণ ফিরে পায়, সেই ক্যাম্পাসে যখন প্রাণ ঝরে যায় তখন আসলে কিরকম লাগে? আসলে সেই ক্যাম্পাসে কি নিরাপত্তার ঘাটতির কথা আপনি বলছিলেন, প্রশাসনিক ঘাটতির কথা বলছিলেন, সেই শৃঙ্খলা কি ফেরানো গেছে? ফেরানো যায়নি। ফেরানোর জন্যই তো দাবিটা। সেই ফেরানোর জন্য 3টা জায়গায় আমাদের দাবি করতে হবে। একটা হলো যে পুলিশ প্রশাসনের কাছে, একটা হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে, আর হলো ছাত্রছাত্রীদের নিজেদের কাছে। সবচেয়ে বড় এটার্নাল ভিজিলেন্স ইজ দ্য প্রাইস অফ লিবার্টি, একটা কথা বলেছে না? ছাত্রছাত্রীরা নিজেরাই হচ্ছেন সবচেয়ে বড় রক্ষা কবচ। বলে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্রছাত্রীরা আছে, সেখানে কেউ যেন কখনো আতঙ্কিত না হয়, সেখানে কেউ যেন মনে না করে শহীদ মিনারের পাশ দিয়ে যাওয়ার সময় আমার ভয় লাগে কেন? আরে এটা তো আমার বিশ্ববিদ্যালয় এলাকা। জগন্নাথ হলের পাশ দিয়ে আসার সময় কোনাটায় আমার একটু গা ছমছম করে কেন? কিংবা দোয়েল চত্বরটা পার হওয়ার সময় একটু আতঙ্ক লাগে কেন? এইরকম যেন না হয়। তারা যেন মানুষ মনে করে আমার এখানে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আছে, আমার সবচেয়ে বড় নিরাপত্তার জায়গা আছে। এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রী কখনো নিজেকে অনিরাপদ ভাববে না, এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র কখনো অনিরাপদ ভাববে না, অনিরাপদ ভাববে না। এইরকম একটা পরিবেশ আমরা দেখতে চাই। ফলে 3টা ক্ষেত্রেই কিন্তু ভূমিকা পালন করতে হবে। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব একটা আমরা নিরাপত্তা বলয় আছে, সেটাকে যেমন সক্রিয় হতে হবে। পুলিশ একটা আছে, কিন্তু সবচেয়ে বড় বিষয় হলো বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের একটা সচেতন ভূমিকা, যেটা আমাদের ক্যাম্পাস, এটা আমরা এই ক্যাম্পাসের একটা শান্তি শৃঙ্খলা যেমন বজায় রাখবো, আমরা তেমনি নিরাপত্তা দেবো যে আমাদের বিশ্ববিদ্যালয়ে সবাই নিরাপদ। পাখি এখানে নিরাপদ, এখানে পশু পাখিও যেমন নিরাপদ, সাথে সাথে এখানে মানুষও নিরাপদ। জি, ডক্টর সিদ্দিকুর রহমান, আপনি যে বিষয়টি বলছিলেন যে আসলে ক্যাম্পাসে এক ধরনের বিশৃঙ্খলা জায়গা, হয়তো সোহরাওয়ার্দী উদ্যান কিংবা রমনা পার্ক, আসলে এই যে 3টি পয়েন্টের কথা রাজিকুজ্জামান রতন বলছিলেন, আপনিও কি মনে করেন যে আসলে এই নিরাপত্তা বলয় গড়ে তোলা দরকার? অফকোর্স। আমাদের দুর্ভাগ্য হলো যে সোহরাওয়ার্দী উদ্যানের যে কোনো ঘটনা ঢাকা বিশ্ববিদ্যালয়কে স্পর্শ করে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক ঘটনায় সোহরাওয়ার্দী উদ্যান পর্যন্ত প্রসারিত হয়, কারণ অবস্থানগত দিক থেকে এখানে এরকম একটা অবস্থা। আর ঢাকা বিশ্ববিদ্যালয় একটু আগে বলেছিলেন যে, রতন ভাই বলেছিলেন এবং আমরা সকলেই জানি, ঢাকা বিশ্ববিদ্যালয় তো শুধুমাত্র একটা শ্রেণীকক্ষে এবং গবেষণাগারে, মানে পাঠপঠন এবং গবেষণাগারে গবেষণা করার জায়গা ঢাকা বিশ্ববিদ্যালয় কখনো ছিল না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গড়ে ওঠাটাই হয়েছে একই সাথে শ্রেণীকক্ষে পাঠপঠন, জ্ঞান সৃষ্টি, জ্ঞান সৃজন, নতুন পুরনো জ্ঞানের মানে ধারাবাহিকতা রক্ষা করা, এবং একই সাথে এই অঞ্চলের মানুষের আর্থ সামাজিক রাজনৈতিক এবং এমনকি সাংস্কৃতিক যে ঐতিহ্য, সেটার সুরক্ষার দায়িত্বটাও ঢাকা বিশ্ববিদ্যালয় পালন করেছে। এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই চরিত্রটা এইটি কিছুটা হলেও ক্ষুণ্ণ হয়েছে। আপনি দেখেন গত 15 বছরে এক ধরনের রাজনৈতিক সংস্কৃতির চর্চা হয়েছে, ভিন্ন মতের চর্চা বা মুক্ত বুদ্ধির চর্চার জায়গাটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে গড়ে উঠছে।
টিএসসি কেন্দ্রিক যে সাংস্কৃতিক কর্মকাণ্ডের কথা বলেছিলেন, গত ১.৫ দশকে যদি দেখেন যে প্রত্যেকটা সাংস্কৃতিক সংগঠনের অফিস দখল হয়েছে একটা সংগঠনের দ্বারা, এবং ফলে স্বাভাবিক যে সাংস্কৃতিক চর্চার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় গর্ব করে, সেই সংস্কৃতির চর্চাটাও ঢাকা বিশ্ববিদ্যালয়ে হতে পারে নাই। এখন আমরা একটা নতুন বাস্তবতার মধ্যে এসেছি। সেই বাস্তবতার মধ্যে আমাদের পরিবর্তনটা কাম্য ছিল, কিন্তু যে পরিবর্তন সারা দেশে কাম্য ছিল যেভাবে আমরা পাইনি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেও সেটি হয়নি। সোহরাওয়ার্দী উদ্যান কেন্দ্রিক যে আমরা যেটি বলছি যে সোহরাওয়ার্দী উদ্যান, এটির মালিকানা হচ্ছে সিটি কর্পোরেশনের, আর এটির ব্যবস্থাপনা হচ্ছে সংস্থাপন মন্ত্রণালয়, গণপূর্ত মন্ত্রণালয়ের। আর এই সোহরাওয়ার্দী উদ্যান কেন্দ্রিক যত ঝামেলা সবটুকু পোহাতে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের। এই যে সংগঠনের কথা আপনারা বলেছেন, যে সাম্য যে সংগঠনের সাথে যুক্ত ছিল, এই ঘটনাটি সংগঠিত হওয়ার সপ্তাহখানেক আগে আমি শুনেছি ওই সংগঠনের শীর্ষ নেতৃত্ব ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে তারা দেখা করেছিল, এবং সোহরাওয়ার্দী উদ্যান কেন্দ্রিক যে নানা অসামাজিক তৎপরতা, এমনকি যে পতিত স্বৈরাচারের দোসরদের সেইখানে নিয়মিত আড্ডাখানা, সেই ব্যাপারেও নাকি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে তারা জানিয়েছিল। সেটাই কি ঘটনার জন্য কাল হয়ে দাঁড়ালো? আমি জানি না সেটার সাথে কোনো সম্পর্ক আছে কিনা আমি এটা বলতে পারবো না, কিন্তু বলছি যে জানিয়েছিল। এবং আমি এটাও শুনেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই সমস্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে সেখানে সেনাবাহিনীর সহযোগিতায় তারা একাধিকবার সেখানে রেইডও করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, কিন্তু এর কোনো স্থায়ী সমাধান হয়নি। এর একটা অন্যতম কারণ হচ্ছে যে এইখানে রাতের বেলায় আপনি অসংখ্য দোকান এখানে ছিল, খাবার দোকান, নানা ধরনের ড্রাগ থেকে শুরু করে সব ধরনের ব্যবস্থাই ছিল, সেইগুলো সারা রাত খোলা থাকে, এবং সারা রাত এই সোহরাওয়ার্দী উদ্যান কেন্দ্রিক নানা রকমের মানুষের আনাগোনা এগুলো হয়, এবং এখানে নানা রকমের অসামাজিক কার্যকলাপ থেকে শুরু করে আইন শৃঙ্খলা পরিস্থিতির বিরুদ্ধে যত সবকিছু হয়। তো এই যে ঘটনাগুলো, সেই ঘটনাগুলো দেখভাল করার যাদের দায়িত্ব ছিল তারা এই দায়িত্বটা যথাযথভাবে পালন করেন। আরেকটা জিনিস হয়েছে এখন, এই যে রতন ভাই আপনি দেখবেন যে মেট্রো রেলের যে স্টেশনটা আমাদের যেখানে হয়েছে, সেই স্টেশনের নিচের এখানে একটা মাদক সেবীদের আখড়া হয়ে গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায়, বিশ্ববিদ্যালয়ের প্রাণ কেন্দ্রে এরকম একটা যখন স্টেশন করা হয়, বিশ্ববিদ্যালয়ের কিছু বিবেকবান শিক্ষার্থী শিক্ষক তারা কিন্তু এটার প্রতিবাদ জানিয়েছিল, কিন্তু তাদের প্রতিবাদের কেউ মূল্য দেয়নি। কিন্তু আমার ধারণা যে এইখানে যে বিপুল সংখ্যক মানুষের এই মেট্রো রেল কেন্দ্রিক আসা যাওয়া হয়, তাদের সকলকে দেখে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাটা বজায় রাখা এটা একটা কঠিন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তো আমরা এখন যেটা মনে করছি যে সামনের এই হত্যাকাণ্ডের পর গণপূর্ত বিভাগ, সিটি কর্পোরেশন, পুলিশের বিভিন্ন বিভাগ নড়ে চড়ে বসেছে, কিছু কাজ তারা করছে, কিন্তু আমার যথেষ্ট সন্দেহ যে এই ধরনের ঘটনা যখন হয় এবং এই ঘটনার প্রতিবাদে যখন ছাত্ররা প্রতিবাদী হয় বা শিক্ষকরা যখন প্রতিবাদী হয়, তাৎক্ষণিকভাবে কিছু ব্যবস্থা হয়, কিন্তু এটার নজরদারিটা আর কন্টিনিউ করা হয় না। আমরা চাইব যে এইটার মাধ্যমে অন্ততপক্ষে এই সাম্যের যে হত্যাকাণ্ড আমাদেরকে যে জায়গায় দাঁড় করিয়েছে, এইখান থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসন তো বটেই, এর সাথে যারা এই বিশ্ববিদ্যালয়ের সার্বিক শান্তি শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারবেন, তারা দয়া করে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে নজর দিবেন। ঢাকা বিশ্ববিদ্যালয় অস্থিতিশীল হলে কি হয় সেটা শেখ হাসিনা বুঝেছেন, এবং ওনারাও বারবার অনেককে এটা বুঝিয়েছেন। আমরা আশা করি সেই ব্যাপারটা তারা নজরে রাখবেন। জি, আমরা আলোচনা করব, একটা ছোট্ট বিরতিতে যেতে হচ্ছে। দর্শক, নিচ্ছে ছোট্ট একটা বিরতি, একটু পরেই ফিরবো, সঙ্গে থাকুন। দর্শক, বিরতির পর আরেকবার স্বাগত নিউজ অ্যান্ড ভিউজে। আমরা আলোচনা করছি, স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন অধ্যাপক ডক্টর সিদ্দিকুর রহমান খান এবং আমার সর্ববামে রয়েছেন জনাব রাজিকুজ্জামান রতন। বিরতির আগে ডক্টর খানের সঙ্গে কথা বলছিলাম, এবার জনাব রাজিকুজ্জামান রতন, আপনার কাছে একটি বিষয় জানতে চাইব যে আদালতের রায় এবং নির্বাচন কমিশনের প্রজ্ঞাপনের পরও ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দেয়ায় চতুর্থ দিনের মতো বিক্ষোভ করেছে নগরবাসী। প্রশ্ন হচ্ছে, আসলে এটা করতে হচ্ছে কেন? যেখানে আদালত রায় দিয়েছে, নির্বাচন কমিশন প্রজ্ঞাপন জারি করেছে, সেখানে দায়িত্ব বুঝিয়ে দিতে সমস্যাটা কোথায়? ধন্যবাদ। এর আগে আমি জাস্ট আগের আলোচনাটা একটু শেষ করে নিই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 4টা জায়গা আছে, 4টা জায়গায় একটু প্রহরার ব্যবস্থা করলে কিন্তু অনেকগুলো জটিলতা এড়ানো যাবে। যেমন ঠিক শাহবাগ থানায় ঢোকার মুখের গেটটার জাস্ট একটু পরেই, তারপর হচ্ছে মেট্রো রেলের স্টেশনের যেটা করা হচ্ছে সেখানে, আর 3 নেতার মাজার যেটা আছে
এই জায়গাটা, আর একটু এগিয়ে কার্জন হলের গেটের সামনে এবং ওই দোয়েল চত্বর থেকে বেরিয়ে এই 4টা জায়গায় যদি একটু প্রহরা থাকে তাহলে অনেক ধরনের মানে বলবো যে জটিলতা এড়ানো সম্ভব হবে। আর তার সঙ্গে যদি যুক্ত হয় ওই যে আপনার শহীদ মিনারের কোনাটার ওই জায়গাটায় যদি তাহলে কয়েকটা কিন্তু মানে স্পেসিফিক জায়গা আছে যে জায়গাগুলোতে নজরদারি করলেই অনেক জটিলতা এড়ানো যাবে। আমি আশা করব বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং পুলিশ প্রশাসন এই ক্ষেত্রে ভূমিকা পালন করবে। আর এখন আপনি যে বিষয়টা বললেন, আদালতের রায় থাকলে সেই রায়টা বাস্তবায়ন হওয়ার ক্ষেত্রে বাধা কি? ইতিমধ্যে আমরা চট্টগ্রামে একটা দেখেছি যে চট্টগ্রামে আদালতের রায়ে চট্টগ্রামের মেয়রের দায়িত্ব কিন্তু পালন করছেন ওখানকার ডাক্তার শাহাদাত। তাহলে একটা এভিডেন্স তো আছে। আদালতের রায় যেমন একটা গুরুত্বপূর্ণ বিষয়, কখনো কখনো একটা এভিডেন্সও খুব গুরুত্বপূর্ণ বিষয়, যে একই ধরনের ঘটনায় একই ধরনের রায় সেটা আবার ভিন্ন রকমের তার প্রতিপালন হবে কেন, এই প্রশ্নটা যে কেউ করতে পারে। তাহলে কোথায় বাধা আছে সেটা পরিষ্কার করে বলা দরকার। আসলে বাধা কি কোথাও আছে নাকি বাধা তৈরি করে রাখা হয়েছে, এটা একটু বলা দরকার। আমারও জানার বিষয়, বাধা কি তৈরি করা হচ্ছে? এখন যেমন ধরুন আন্দোলনের দুটো গতিমুখ তৈরি হয়েছে। একটা হচ্ছে যে দাবি করছে যে আদালতের রায় বাস্তবায়ন করা হোক, আর একটা বলা হচ্ছে কারো কারো ইঙ্গিতে হয়তো এটাকে প্রলম্বিত বা বিলম্বিত করা হচ্ছে। ফলে এটা যদি হয় তাহলে কিন্তু পরিস্থিতিটা আমার মনে হয় যে স্বাভাবিক থাকবে না, একটু জটিল হয়ে যাবে। আমরা মনে করি আদালত যখন রায় দিয়েছেন এবং তার সামনে একটা মানে দৃষ্টান্ত আছে, সেই দৃষ্টান্তটাকে অনুসরণ করা দরকার। এটা নিয়ে অহেতুক জটিলতা তৈরি করে কৃত্রিম কিছু উত্তেজনা তৈরি করার পরিবেশটা আসলে কারোর জন্যই কোনো ভালো ফল নিয়ে আসবে না। আর একটা বিষয় যেটা খুব গুরুত্বপূর্ণ, আমাদের দেশে আমরা মনে করি না যে আইন এবং বিচার নিয়ে একটা স্বচ্ছতা থাকা দরকার, একটা জবাবদিহিতা থাকা দরকার। আমরা একসময় দেখেছি যে কারো কারো বিরুদ্ধে 100টা 150টা 200টা মামলা, বছরের পর বছর জামিন হচ্ছে না, কিন্তু এখন দেখলাম সব জামিন হয়ে যাচ্ছে। তাহলে কি এই প্রশ্নটা উঠবে না, আগে কেন জামিন হয়নি আর এখন কেন জামিন হচ্ছে? তাহলে কি ঠিক মতো আদালত কাজ করছে? আগে কি ঠিক কাজ করেছিল নাকি এখন ঠিক কাজ করছে? এখন যদি ঠিক কাজ করে থাকে তাহলে আগের কাজটা ঠিক ছিল না, আর আগে যদি ঠিক কাজ করে থাকে তাহলে এখনকারটাও ঠিক নয়। এই জায়গায় একটা স্পষ্ট জায়গা থাকা উচিত যে শুধু ইশরাকের ক্ষেত্রে রায়ের প্রশ্ন না, সমস্ত ক্ষেত্রেই আদালতের রায়ের জন্য একটা সার্বজনীনতা থাকে, আদালতের রায়ের জন্য একটা স্বচ্ছতা থাকে, এবং আদালতের রায় যেন একটা রায়ের পরস্পর বিরোধী ভূমিকা যেন না থাকে। আমরা আরও অনেক ঘটনায় দেখেছি যে এক যাত্রায় পৃথক ফলের ঘটনা, শুধু এই ক্ষেত্রে না, আরও অনেক ক্ষেত্রে দেখেছি যে একই ঘটনায় একজন বিমানবন্দরে গ্রেপ্তার হয়ে যান আর একজন বহাল তবিয়তে ঘুরতে থাকেন। এগুলো কিন্তু মানুষের মধ্যে খুব ভালো মেসেজ দেয় না। আমরা তো অভ্যুত্থানের পরে একটা মানে বলবো যে একটা গণতান্ত্রিক রাষ্ট্র সমাজ গঠিত হবে সেটা তো প্রত্যাশা করেছিলাম। বিচারহীনতার পরিবর্তে একটা বিচার প্রতিষ্ঠিত হবে সেটা তো চেয়েছিলাম। বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে এই আকাঙ্ক্ষাটা তৈরি হয়েছিল যে কোনো ক্ষেত্রেই বৈষম্য হবে না, সেটা বিচারের ক্ষেত্রে হোক, সেটা আইন প্রয়োগের ক্ষেত্রে হোক, এটা এমনকি দ্রব্যমূল্যের ক্ষেত্রে হোক, এমনকি প্রশাসনের ভূমিকার ক্ষেত্রে হোক, পুলিশের ভূমিকার ক্ষেত্রে হোক। বৈষম্যের বিরুদ্ধে মানুষের যে আগ্রহ মানে আন্দোলন, সে আন্দোলনের একটা রূপ আমরা দেখতে চেয়েছিলাম বৈষম্যহীনতায়। তো সেটা সব ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে। আমরা মনে করি এটা একটু প্রশাসনে যারা আছেন তাদের দেখা উচিত। আর বিচার বিভাগ যখন একটা রায় দেন, সেই রায়টাকে কার্যকরভাবে প্রয়োগ করার দায়িত্বও থাকতে হবে। আইন যদি প্রয়োগযোগ্য না হয় তাহলে সেটা আইন নয়। জি। আর বিচার যদি বলবৎযোগ্য না হয় সেই বিচার নিয়েও কিন্তু প্রশ্ন উঠবে। জি, আপনার কাছে একই প্রশ্নকে জানতে চাই যে আসলে যেখানে আদালতের রায় রয়েছে, নির্বাচন কমিশনের প্রজ্ঞাপনা রয়েছে, তাহলে এখন সেই সমস্যাটা কোথায়, কোন জায়গায় আটকে আছে বিষয়টা? নাকি কারো ইশারায় এমন কিছু হচ্ছে, নাকি আইনি কোনো ফাঁকফোকরের কারণেই এক জায়গায় মেয়র একজন দায়িত্ব পালন করছেন, একই আদালতের রায়ের প্রেক্ষিতে অন্য জায়গায় করতে পারছেন না? এই দ্বিচারিতা তত্ত্ব কেন? রতন ভাই বিষয়টা খোলাসা করেছেন এবং ওনার সাথে আমি একমত যে ইশরাক হোসেন, জনাব ইশরাক হোসেন যে মামলা করেছিলেন এবং সেই মামলাটি তিনি যথানিয়মে করেছিলেন এবং দীর্ঘদিন পর সেই মামলার রায়ে তিনি মেয়র হিসাবে তাকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে এবং ইলেকশন কমিশন গেজেট প্রকাশ করেছে।
এখন তাকে মেয়র হিসাবে শপথ পড়ানোর দায়িত্ব হচ্ছে স্থানীয় সরকার। তো স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যে তারা লিগ্যাল ওপিনিয়ন চেয়েছেন। লিগ্যাল ওপিনিয়ন তো মানে এই রায়ের মধ্য দিয়েই এসেছে। তো এখন এর মধ্যে কারো ইঙ্গিত আছে কিনা সেটা নিশ্চিত না করে বলতে পারলেও সন্দেহ তো করা যায় যে একই যাত্রায় দুই রকমের ফল, উনি যেটি বলেছেন সেটি হন। শুধুমাত্র যে এই চিটাগংয়ের মেয়রের ক্ষেত্রে এরকমটা হয়েছে না, অনেক ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যানরাও এই মামলা করে এই পরিবর্তিত পরিস্থিতিতে তারা কিন্তু শপথ নিয়েছেন। উপজেলা চেয়ারম্যান এরকম কোথাও কোথাও হয়েছে। তো ইশরাক হোসেনের ব্যাপারে যখন এই বিষয়টি এসেছে, আমরা যখন এই মামলার রায় যখন হলো, সেই সময় আমরা কিন্তু সোশ্যাল মিডিয়াতে একদল মানুষকে এই রায়ের বিরুদ্ধেও কথা বলতে দেখেছি। এখন যদি এই ধরনের মানে তিনি গতকাল পরশুদিন মানে সংবাদ সম্মেলন করে একটা সময়সীমা তিনি নির্ধারণ করে দিয়েছেন যে এই সময়ের মধ্যে তাকে শপথ পড়াতে হবে। তো এটা যদি না হয় তাহলে মানুষের মনের মধ্যে সরকারের ইচ্ছা সম্পর্কে, ভূমিকা সম্পর্কে, সংশ্লিষ্টদের সম্পর্কে একটা প্রশ্ন উত্থাপিত হবে, এবং এটি হোক, এটি আমরা চাই না। কেননা এর সাথে বিচার এবং রায়ের প্রশ্ন, আদালতের প্রশ্ন এখানে জড়িত আছে। তো সরকারের নির্বাহী বিভাগের কোনো কারণে যদি এটি প্রশ্নবিদ্ধ হয় তাহলে সেটি আমাদের কারোর জন্য সুখকর হয় না। তবে তাই রতন ভাইয়ের মতো আমরা বলতে চাই যে জনদুর্ভোগ তৈরি আন্দোলনের নামে বা মানে সেবা গ্রহীতাদের দুর্ভোগ যেন না হয়, সেই ব্যাপারে সরকার এটার একটা ত্বরিত সমাধান করা দরকার। জি, জনাব রতন, আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাইবো। এখন দেখা যাচ্ছে বিভিন্ন ইস্যুতে বিভিন্ন সময় রাজপথ উত্তপ্ত থাকছে, অস্থিরতা বাড়ছে রাজনীতিতেও। এই রাজনৈতিক অস্থিরতা বাড়ার কারণটা কি? মূলত এই নির্বাচনকে ঘিরেই কি দিন দিন পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠছে, বা বিভিন্ন ধরনের দাবি দেওয়া, আন্দোলন, অস্থিরতা বাড়ছে? আমরা মনে করি তিনটা কারণ আছে। প্রথম কারণ হচ্ছে অভ্যুত্থান একটা মনস্তত্ত্ব তৈরি করেছে যে গত 15 বছর জনগণের কোনো দাবি তৎকালীন শাসক গোষ্ঠী শোনেনি। জনগণ বারবার মার খেয়েছে এবং শেষ পর্যন্ত জনগণের আন্দোলনের মুখে সেই শাসক গোষ্ঠী ক্ষমতা ত্যাগ করেছে এবং তাদের অনেকে দেশ ত্যাগও করেছে। ফলে সেখান থেকে একটা মনস্তত্ত্ব তৈরি হয়েছে যে আমাদেরও রাস্তায় নেমেই আমাদের দাবিটা আদায় করতে হবে, আমাদের কথা কেউ শুনবে না, আলোচনা করলে সেই আলোচনার কোনো ফল হবে না। যেমন ধরুন আজকেও টিএনজেড কারখানার শ্রমিকরা রাস্তায় অবরোধ করছে। গত ঈদ থেকে দিচ্ছি, দেব, চুক্তি হয়েছে, টাকা পেয়ে যাবেন, এরম করতে করতে কিন্তু তাদের সময় যাচ্ছে। ফলে শ্রমিকদের ক্ষেত্রে বলি অথবা ছাত্রদের ক্ষেত্রে বলি, কিংবা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের যে আন্দোলনটা দেখুন, সেই আন্দোলনটা কি খুব সহজেই সেই সমাধান তো হলোই, তা মাঝখানে এই ঘটনাগুলো কেন ঘটানো হলো? এগুলো খেয়াল করতে হবে যে তাহলে ছাত্ররা কিংবা শ্রমিকরা কিংবা সাধারণ মানুষ মনে করছে এখন আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করার একটাই পথ, যে ঘেরাও করো, দাবি আদায় করে ঘরে ফেরো। এটা একটা মনস্তত্ত্ব তৈরি হয়েছে। এই মনস্তত্ত্ব থেকে মানুষকে রেহাই দেওয়ার দায়িত্ব তো রাষ্ট্রের, সরকারের। সেই জায়গায় তাদের একটা ব্যর্থতা আছে। দ্বিতীয় কারণটা বলবো যে আইন শৃঙ্খলা পরিস্থিতির একটা বাহিনীর একটা নির্লিপ্ততা আছে এবং কখনো কখনো অতি উৎসাহী পদক্ষেপ আছে। নির্লিপ্ততা আছে কোন জায়গায়? যে কোনো একটা কোথাও যদি অঘটন ঘটে সেটা তারা খুব বেশি কেয়ারই করেন না। আবার কখনো কখনো কোনো একটা আন্দোলনকে যেটা আলোচনা করে সমাধান করা সম্ভব সেটার উপর অতি তৎপরতা চালাতে গিয়ে সেখানে তারা, ফলে কোথায় তারা নির্লিপ্ত এবং কোথায় তারা তৎপর এটাও কিন্তু মাঝে মাঝে ঠিক গ্রামারে পড়ছে না। ফলে এটাও কখনো কখনো দেখা যায় যে সমস্যা তৈরি করে ফেলছে। তো এটা একটা দিক। আর একটা হলো যে রাজনৈতিক পরিস্থিতিতে একটা অনাস্থার জায়গা তৈরি হয়েছে, যে নির্বাচনটা কি সঠিক সময় মতো হবে, সংস্কার এবং নির্বাচনকে মুখোমুখি দাঁড় করিয়ে নির্বাচনকে কি বিলম্বিত করা হবে, সংস্কার এবং সময়ক্ষেপণ এই দুটোকে কি পাশাপাশি চলতে দেওয়া হবে, অথবা যাকে পছন্দ করি তাদেরকে শক্তি অর্জনের জন্য সময় দেব এই জন্য নির্বাচনটাকে কি পিছনে ফেলে রাখা হবে। এরকম নানা ধরনের সংশয় যখন থাকে, অনাস্থাও কিন্তু মানুষের মধ্যে কখনো কখনো বিক্ষোভ তৈরি করে, কখনো কখনো অস্থিরতা তৈরি করে। অনাস্থা থেকে অস্থিরতা তৈরি হয়, এটারও একটা দিক আছে। ফলে একদিকে নির্বাচন কেন্দ্রিক একটা যে রোড ম্যাপের কথা বলা হয়েছিল, সেই রোড ম্যাপের একটা অনিশ্চয়তা আছে। আজকেও একটা কথা এসছে, নির্বাচন ডিসেম্বরেই হবে, তবে জুনেও হতে পারে। তাহলে এটা কি দাঁড়ায় কথাটার মানে?
এইরকম কথা যদি দ্ব্যর্থবোধক কথা হলে মানুষ কিন্তু ঠিক বুঝে উঠতে পারে না যে এর ফলাফলটা কী হবে। এর সঙ্গে যুক্ত আছে কিছু গুজব, এর সঙ্গে কিছু আছে কিছু নানা ধরনের আশঙ্কা, সব মিলিয়ে একটা সমাজ জীবনে দেখুন একটা অস্থিরতার জায়গা আছে। কিন্তু এই 8 মাসে আমরা কিন্তু অস্থিরতা থেকে অন্তত একটা স্থিরতার জায়গায় আসতে পারতাম। সেই জায়গায় আমার মনে হয় প্রয়োজনীয় পদক্ষেপের অভাবটা আছে। সব মিলিয়ে এই ধরনের একটা পরিস্থিতি তৈরি হয়েছে। আমরা আলোচনা একেবারে শেষ পর্যায়ে রয়েছে। আপনার কাছে জানতে চাইবো যে আমরা হয়তো বন্দর নিয়ে কথা বলছি, আমরা হয়তো করিডোর নিয়ে কথা বলছি, সরকার হয়তো বিভিন্ন রকম পদক্ষেপ নিচ্ছে, কিন্তু যেই নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার কথা বারবার বলা হচ্ছে বা যেই দাবি দেওয়া উঠছে, সেটি নিয়ে সরকার স্পষ্ট করছে না কেন? আসলে সমস্যাটা কোথায়? মানে একটা সুনির্দিষ্ট রোডম্যাপ এতদিনও ঘোষণা করা যাচ্ছে না কেন? দেখুন, এই ব্যাপারটি নিয়ে এই যে একটু আগে যিনি বলেছেন, সেটা হলো যে প্রথম থেকেই একটা সন্দেহ সংশয় যেন তৈরি হয়, সেই ধরনের একটা কাজ পরিকল্পিতভাবেই হোক আর যেভাবেই হোক করা হয়েছে। প্রধান উপদেষ্টার বক্তব্য এবং এর ব্যাখ্যা দিতে গিয়ে উপদেষ্টা পরিষদ বা তার প্রেস উইং থেকে যে সমস্ত কথা বলা হয়েছে সেগুলো কিন্তু সংশয় তৈরি করেছে। উপদেষ্টা পরিষদের অনেকেরই বক্তব্য মানুষের মধ্যে নতুন করে শঙ্কা তৈরি করেছে, বিশেষ করে নির্বাচন নিয়ে এবং সরকারের মেয়াদকাল নিয়ে। এবং যাদেরকে সরকারের পছন্দের দল হিসাবে বিবেচনা করা হয়, তাদের যে বক্তব্য, সেই বক্তব্যগুলো বাংলাদেশের প্রতিষ্ঠিত এবং প্রাচীন যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে, যারা দীর্ঘদিন রাজনীতির মাঠে তাদেরকে মানে পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে এতদিন এসেছে, তাদেরকেও কিন্তু আশঙ্কার মধ্যে দিয়ে ফেলেছে। যখন বলা হয় যে সংস্কার ছাড়া নির্বাচন হতে দেয়া হবে না বা বিচার কার্যক্রম শেষ না করে কোনো রকমের হতে দেওয়া হবে না, এই ধরনের বক্তব্য এই রাজনৈতিক দলগুলোর মধ্যে মানে সংশয়, সন্দেহ এগুলো তৈরি করেছে। এখন এই যে সংশয় এবং সন্দেহ তৈরি করার পর ইলেকশন কমিশন কিন্তু একটা কথা বলেছিল যে জুলাই মাসে তারা একটা নির্বাচনী রোডম্যাপ তারা দিবে। আমরা জানি না জুলাই মাসে এই নির্বাচনী রোডম্যাপ তারা আদৌ দিতে পারবে কিনা বা দিবে কিনা। আর একটু আগে যেটা বললেন যে এই যে আজকে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হবে, আবার সাথেই বলে দেওয়া হচ্ছে যে এটা জুন পার হবে না। এই ধরনের বক্তব্য না দিয়ে বাংলাদেশের যে বিরাজমান রাজনৈতিক পরিস্থিতি এবং রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের এখন একটা সমঝোতা খুবই জরুরি। এটা সরকারের জন্য না, এটা দেশের জন্য এখন খুব জরুরি। যে পরিস্থিতির মধ্য দিয়ে আমরা যাচ্ছি, বিশেষ করে রাজনৈতিক ক্ষেত্রে যে সন্দেহ, অবিশ্বাস, সংশয় তৈরি করছে এবং আরও কিছু অস্থিরতার লক্ষণ আমরা যেটা দেখছি। এবং আজকে আপনি দেখবেন যে ঢাকা শহরে এই যে কার্যক্রম নিষিদ্ধ হওয়া, অন্তত 4 জায়গায় তারা একটা টেস্ট করেছে, যে রাজনৈতিক দল আওয়ামী লীগের তারা ঝটিকা মিছিলের নামে 4 জায়গায় টেস্ট করেছে। রাজনৈতিক দলগুলো যারা এখন আছে, এই জুলাই বিপ্লবের সাথে, অভ্যুত্থানের সাথে যারা সংশ্লিষ্ট ছিল, তাদের মধ্যে যদি অনৈক্য হয়, সরকারের সাথে তাদের যদি দূরত্ব তৈরি হয়, এদের আস্ফালন বৃদ্ধি পাবে এবং এরা ওই যে কার্যক্রম নিষিদ্ধ করেছেন তা দিয়ে তাদেরকে আটকানো যাবে না। এবং সেটি এই দেশের মানুষের জন্য কল্যাণকর হবে না, সরকারের জন্য তো নাই। ফলে আমরা যেটা মনে করি যে অনেক কিছুর সাথে সরকারের এই ব্যাপারটাও স্পষ্ট হওয়া দরকার। এবং ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকেও কিন্তু এক এক রকমের বক্তব্য আসছে যে এটা আমাদের একার কাজ না বা ওইভাবে করা যাবে না। কোনো নৈরাশ্যবাদী বা কোনো মানে প্রশ্নবোধক হতে পারে এই ধরনের বক্তব্য কিন্তু কারো কাছ থেকে কাম্য না এই মুহূর্তে। ইভেন যারা রাজনৈতিক দলগুলো আছে মানে দেশের বৃহত্তর স্বার্থে, তাদের ক্ষেত্রেও কোনো ধরনের প্রশ্নবিদ্ধ হতে পারে মানে সামগ্রিক পরিস্থিতিটা, এই ধরনের কার্যক্রম কাম্য না। তো ফলে এখন আমাদের সামনের দিনগুলো আরও চ্যালেঞ্জের। এবং এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে, এই পরিস্থিতি যদি বিচক্ষণতার সাথে মোকাবেলা না করতে পারা যায় এবং এই ছাত্রের হত্যাকাণ্ডের ইস্যুটাকে যদি মানে তাদের দাবি অনুযায়ী অপরাধীদেরকে শনাক্ত করে বিচারের আওতায় যদি না আনা যায়, এইখান থেকেও কিন্তু একটা বড় বিস্ফোরণ হতে পারে এবং সেটা সরকারের জন্য স্বস্তিদায়ক হবে না, আমাদের কারো জন্য স্বস্তিদায়ক হবে না। ফলে আমরা সেটা চাই না। রতন ভাই, শেষ করবো আপনার কাছে 30 সেকেন্ড শুনতে চাইবো যে এই যে রাজনৈতিক অস্থিরতা কিংবা এই যে নিষিদ্ধ একটি সংগঠন তাদের অবতৎপরতা কয়েক জায়গায় ঝটিকা মিছিলের মতো করছে, এইটা আসলে কিসের ইঙ্গিত দিচ্ছে? এটা হচ্ছে রাজনীতিতে নতুন ধরনের সংকটের একটা পূর্বাভাস। আর তার সঙ্গে একটা নতুন যে কথাটা স্যার বললেন যে দেখুন এই সময় মানবিক করিডোরের নামে সামরিক করিডোর দেয়া অথবা বন্দরের ব্যবস্থাপনা অন্যদের হাতে তুলে দেওয়া, এটাও কিন্তু মানুষকে বলছে এগুলো তো কোনোটা আমাদের আন্দোলনের এজেন্ডার মধ্যে ছিল না। আমাদের একটা ফ্যাসিবাদী শাসনের আমরা অবসান চেয়েছিলাম এবং একটা অন্তর্বর্তীকালীন সরকার একটা গণতান্ত্রিক সরকার গঠনের জায়গায় ভূমিকা পালন করবে।
কিন্তু এই যে দুটো পদক্ষেপের কথা বলা হচ্ছে, এই দুটো পদক্ষেপের সঙ্গে কি আমাদের আন্দোলনের কোনো যোগসূত্র ছিল? এখন ভিয়েতনামের কথা বলছি আমরা, ভিয়েতনামে অন্তত 263টা বন্দর আছে, তার মধ্যে 3টা বন্দর আছে যে বন্দরগুলো আন্তর্জাতিকভাবে 50টা সেরা বন্দরের অন্যতম, এবং এগুলো রাষ্ট্র, সেগুলো তো অন্তত কমপক্ষে 50% তার আছে, কর্তৃত্ব আছে। ভারতে প্রায় 260টার মতো বন্দর আছে, তার মধ্যে 12টা বন্দরে ওদের 95% পণ্য আনা নেওয়া করে, সে 12টাই হচ্ছে স্টেট ওন্ড, আমাদের একটাই বন্দর। সেটা নিয়েও যদি কথা হয় তাহলে এগুলো কিন্তু ভবিষ্যতে রাজনীতিতেও নতুন ধরনের সংকটের জন্ম দেবে। আমরা মনে করি যে একটা সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিই এবং প্রত্যেকটা অঙ্গ রাষ্ট্রের প্রশাসনে তারা ভূমিকা পালন করবে। জি, অসংখ্য ধন্যবাদ জনাব রাজিকুজ্জামান রতন, অসংখ্য ধন্যবাদ অধ্যাপক ডক্টর সিদ্দিকুর রহমান খান আজকে প্রাণবন্ত আলোচনার জন্য। দর্শক, এই ছিল আজকে নিউজ অ্যান্ড ভিউজ। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, শুভরাত্রি।